দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, দেশের ইতিহাসের সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুত রয়েছে। আবার দেশের অনেক এলাকায় ৮ থেকে ১২ ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না, এমন অভিযোগও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে। তাহলে প্রশ্ন আসে যে এই মজুতকৃত তেল যাচ্ছে কোথায়? কিছুদিন আগে বিরোধী দলীয় সংসদ নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে সব তেল সংসদে। বাস্তব চিত্র আসলে কি, সেসব জানবার এবং বুঝবার চেষ্টা করব আমরা। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগতম আপনাকে ঠাকুর ভাই। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। স্বাগতম আপনাকে। আমি প্রথমে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বিরোধী দলের নেতার একটি বক্তব্য বললাম, এবং সেটির মানে বাস্তব চিত্র তার পক্ষেই, তার বক্তব্যের পক্ষেই যায় কিনা, এসব বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে রনি রেজা, দর্শক শ্রোতা এবং অপরবিজ্ঞ আলোচক আমাদের তরুণ বন্ধু তাহসিন রিয়াজ। দেখুন, যে সরকার, এই গভর্নমেন্ট 17ই ফেব্রুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন ইভিনিংয়ে। তো 18 তারিখ থেকে যদি আমরা ধরি, 18, 19, 20 3 দিন, আর 28 তারিখ, তো মাত্র 11 দিনের মাথায়, 11 দিনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। এবং এই যুদ্ধটা বিএনপি দাওয়াত দিয়ে আনে নাই, বা আমাদের আশপাশের ভারত, শ্রীলঙ্কা, নেপাল, অন্যান্য যেসব কান্ট্রি আজকে এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বা হুমকির সম্মুখীন বিভিন্ন বিষয়ে, এরা কেউই এই যুদ্ধটার জন্য দায়ী নন। তো এখন এই যে বিষয়টা, এই কারণে বেসিক্যালি যে হয়েছে, সারা বিশ্বে ক্রাইসিস, বিশেষ করে আমাদের এই অঞ্চলে তো ক্রাইসিস তো বটেই। তো এখন আমি এই প্রসঙ্গে যেটা আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে তেলের এই, তো আমি আপনাকে বলি, আজ থেকে অনেক বছর আগে, প্রায় 60 বছর আগে বলা যেতে পারে, 60-এর দশকে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ক্রুশচেভ, তিনি এর আগে যে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্টালিন, জোসেফ স্টালিনের সময় খুব ভালো ছিলেন। তো রাশিয়ান যে তখন সোভিয়েত রাশিয়ার যে কমিউনিস্ট পার্টির কংগ্রেস হতো, প্রায় 3000 লোকের একটা বিশাল কংগ্রেস হতো। তো ওই হলে একজন পেছন থেকে বললেন ক্রুশচেভকে, আপনি তো স্টালিনের সময় অনেক ভালো ছিলেন, এখন স্টালিনকে নিয়ে এত কথা বলছেন। তো ক্রুশচেভ, অ্যাজ প্রেসিডেন্ট অফ সোভিয়েত রাশিয়া, তিনি বলেন, কে বলছেন দাঁড়ান। তো আর কেউ দাঁড়ালো না। তো ক্রুশচেভ বললেন যে আজকে যে কারণে আপনি দাঁড়াচ্ছেন না, এই কারণটা যুক্তিসঙ্গত। ঠিক একই কারণে আমি সেদিন স্টালিনের সামনে আমিও প্রতিবাদ করি নাই। তো আজকে আপনি যেটা বলবেন যে পার্লামেন্টে কেন হচ্ছে না, এই সমালোচনা হচ্ছে না, তেলের সব এত মজুদ থাকার পরেও তেলের ক্রাইসিস কেন হচ্ছে, আবার কোথাও 23,000 লিটার, 40,000 লিটার এরকম তেল পাওয়াও যাচ্ছে, ধরাও যাচ্ছে, কারাদণ্ড দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। আরও যদি নতুন কোনো প্রসিডিউর থাকে ওনার কাছে, বিরোধী দলীয় নেতার কাছে, যে এই তেলের যে ক্রাইসিসটা, এটা মোকাবেলা করার ব্যবস্থা কি, এই যে মজুদদারি হচ্ছে, একজন লোক, আপনি হেসে মরে যাবেন, সে আমাকে বলছে, মামা 4 লিটার তেল রাখছি মজুদ করে। আচ্ছা, এক কাজের মেয়ে। তো আমি বললাম যে কেন রাখছো? বলল, যদি সব কিছু বন্ধ হয়ে যায় তাহলে অন্তত 2 দিন তো চলতে পারে, এই কেরোসিনের চুলায় ডিজেল দিয়ে জ্বালাইয়া ভাত খাইয়ে তারপর গ্রামে যামুগা। এখন তার যে এই বুদ্ধিটা, এটা যে এক ধরনের প্যানিক বাইং, তার মধ্যে তো ম্যানসিরিয়া নাই, অপরাধ নাই।
সেটা করেছে। এই প্যানিকটা আসলে এই ছড়ালো কারা? এই যে ন্যাচারাল যে কতগুলো প্রসিডিউর আছে, ন্যাচারাল যে বিষয় দাঁড়ায়, আপনি এটাকে কিভাবে থামাবেন? না, যদি বলি থামানোর আগে এই যে প্যানিকটা শুরু হলো, প্যানিকটা শুরুটা কিভাবে, মানে আমরা তো জানি আমাদের দেশে কিভাবে প্যানিক ছড়ায় বা প্যানিক বাইং যেটা বললেন এটা শুরু হয়। সরকার কি শুরুতে মানে একটু বেসামাল ছিল না? কারণ মন্ত্রী এক কথা বলছেন, জ্বালানি উপদেষ্টা আরেক কথা বলছেন, পেট্রো বাংলা ডিজি আরেক কথা বলছেন। যখন কথা সরকারের কথাই সামঞ্জস্যহীন হয়ে যায়, তখন তো মানুষের মধ্যে প্যানিক ছড়ানোটা বলি স্বাভাবিক। যে তাসিন স্বীকার করবেন কিনা জানি না আমি, যে 28 তারিখে যখন হলো, 1 তারিখে বা 2 তারিখে প্রথম গভর্নমেন্ট বললো আমাদের কাছে 28 দিনের তেল মজুদ আছে, আমরা যদি এটা রেশনিং করে চলি তাহলে আরো 7 দিন বা 10 দিন বেশি চলা যাবে, 10 দিন আমরা বেশি চলতে পারবো। আপনারা কেউ হবেন না, ভীতি ভীত সন্ত্রস্ত হবেন না। বাই দিস টাইম আমাদের যে তেল যে পাইপলাইনে যা আছে, মানে আমাদের যে অন প্রসেস আছে যেগুলো খালাসের, আমরা হলে আমাদের কোনো তেলের ক্রাইসিস হবে না। কেউ ভীতি ছড়াবেন না, নিচেও ভীত সন্ত্রস্ত হবেন না। এখন আপনি মনে করেন যে এই বিষয়টা আমরা বলতে পারতাম যে না, গভর্নমেন্টে এটা না বললে কি হইতো, কিন্তু গভর্নমেন্ট এটা বলবার কয়েক ঘন্টার মধ্যে পেট্রো বাংলা ডিজি বললেন যে তেল পর্যাপ্ত নেই, কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। এই কথার পরে তো মানে সরকারের মধ্যেই, মানে তিনিও তো সরকারি মানে ব্যক্তি, যখন এই কথার মধ্যে সামঞ্জস্য না থাকে তখন তো মানুষ বেশি ভয় পায়। শুনেন, আমি আপনাকে বলি যে এই আমাদের বিগত গভর্নমেন্টের সময় যে কতগুলো লোক আছে গভর্নমেন্টকে এইরকম সমস্যায় ফেলে, আপনি দেখবেন যে অর্থ মন্ত্রণালয়ে 4জন সচিব আছে। তো বিএনপির সরকার গঠন হওয়ার পরে একজন হলেন খালিদ মজুমদার অর্থ সচিব, একজন শাহরিয়ার কাদের সিদ্দিকী ইআরডিসি সেক্রেটারি, আর হচ্ছে নাজমা মোবারক ফাইন্যান্সিয়াল ডিভিশনের সেক্রেটারি, আর হচ্ছে এনবিআর এর সেক্রেটারি, এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান বাই ডিফল্ট। তো 4 জনের আমরা খুব চিৎকার করলাম এগুলো শেখ হাসিনার আমলের, এই 4টা জিনিসকে সরানো দরকার। 2 জনকে সরানো হয়েছিল বিএনপি সরকার গঠনের পরে, এবং শুনলাম এরা আবার 2 জন ফেরত আসছে। এখন এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে এরা যে আপনাকে এখন খুব হয়তো নম করছে, কিন্তু আপনাকে যে ডুবিয়ে দিবে না, আমার তো আইডিয়া, আমি আপনি বলছি আওয়ামী লীগ আমলের যে 78 জন সচিব ছিল তার মধ্যে প্রায় এখনো 42 জন আছেন, বাকিগুলো একবারে নরমালি চাকরি না একজন পালিয়েছে, চাকরি করে রিটায়ারমেন্টে গেছে। একজনের শুধু চাকরি গেছে, জাকিয়া সুলতানা, শিল্প সচিব। না, জনপ্রশাসন সচিবকেও সম্ভবত বাধ্যতামূলক। তো আমি আপনাকে বলতেছি যে এই জিনিসটাকে আমি গভর্নমেন্ট কিভাবে চলছে, আমার আইডিয়া যে আওয়ামী লীগের আমলে যে সচিব ছিল 78 জন, এদের সবাই শাস্তিমূলক না, যে ভাই আপনারা এনজয় করেছেন, এই এডিশনাল সেক্রেটারি 25 বছর পর্যন্ত চাকরি করেছেন, আল্লাহর রাস্তায় বাড়ি থেকে আরাম করেন, আমরা আপনাদেরকে কোনো হয়রানি করবো না, কোনো ঝামেলা করবো না আপনাদের সাথে, পেনশন নেন, হ্যাঁ শান্তিতে থাকেন, পেনশন নেন, শান্তিতে থাকেন, জনগণকে আপনি যদি নিজে চান যে নিতে আর্লি পেনশন চান আমরা দিয়ে দেব, আর যদি না চান আমি আপনাকে বাড়ি পাঠাই দিচ্ছে, আপনি ফুল পেনশন পাবেন, উইথ ফুল পেনশন। এইটা হচ্ছে গভর্নমেন্টের নীতি হওয়া উচিত ছিল, তবে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে না। হয়তো আমি মনে করি অপোজিশন থেকে যদি ঝামেলা না করে গভর্নমেন্টকে সহযোগিতা করা হয়, তাহলে স্বৈরাচারের দোষর বলে চিহ্নিত প্রশাসনের যে অংশগুলি আছে এগুলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া। ধন্যবাদ আপনাকে। তাহসিন রিয়াজ, আপনাকে একটু শুনতে চাই। মোশাররফ ঠাকুর সরকার দলীয় লোক, স্বাভাবিকভাবেই বিরোধী দলের উপরে তিনি একটি দায় কিন্তু দিয়ে দিয়েছেন, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। না, আমি তো মোশাররফ ঠাকুর ভাই বিরোধী দলের উপর দায় দিচ্ছে আমি এরকম কিন্তু সাউন্ড পাইনি আর কি। কাজেই ব্যাপারটা আমার কাছে মনে হয় না করবেন কিনা, সহযোগিতা করতে চাই। দেখেন, মানে মোশাররফ ঠাকুর ভাই খুবই যথার্থ বলছেন। যে জিনিসটা বিএনপি, আমার কাছে মনে হয় যে ওই যে সংসদটা, ক্যাবিনেট বলি বা জাতীয় সংসদ বলি, আমার কাছে মনে হয় সরকার পক্ষ কেন যেন ওই ব্যাপারটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না। আচ্ছা, এটা আমি একাধিকবার বিভিন্ন জায়গায় এসবগুলোতে বলেছি। দেখেন, এই যুদ্ধটা, যে যুদ্ধটা চলমান, এই যুদ্ধটা কি তারেক রহমান ডেকে আনছেন? না। বিএনপির কোনো ক্যাবিনেট ডেকে আনছেন? বিএনপির কোনো সংসদ সদস্য ডেকে আনছেন? কিন্তু খেয়াল করে দেখেন,
দায়টা কিন্তু পুরোপুরি তাদের উপর বর্তাচ্ছে। আচ্ছা, কেন বর্তাচ্ছে? এই বর্তানোটা কিন্তু তারাই, এটা আবার তারা ডেকে আনছেন। আচ্ছা, এটা আবার তারা ডেকে আনছেন। কেন ডেকে আনছেন এটা আপনি ইতিমধ্যে বলেছেন। সেটা হচ্ছে যে দেখেন, যে কোনো সমস্যা যখন এ ধরনের বৈশ্বিক সমস্যা যখন তৈরি হয়, এ ধরনের বৈশ্বিক সমস্যায় দে আর মোর এক্সপিরিয়েন্স দেন আস, উইথ অল ডিউ রেসপেক্ট। তাও আমরা খুব ছোট জায়গা থেকে বলি, এক্সপিরিয়েন্সের ল্যাক থেকেও বলি। সেটা হচ্ছে যে এইসব জায়গায় খুব প্রপার জনগণের সাথে কমিউনিকেশন প্রয়োজন হয়, ক্ল্যারিটি প্রয়োজন হয়। আপনাকে জনগণকে আন্ডারস্ট্যান্ড করাতে হয়, জনগণকে মানে আপনার কনফিডেন্সে নিয়ে জনগণের কাছে দু হাত উজাড় করে নত হয়ে সহযোগিতা প্রত্যাশা করতে হয়। এই ধরনের ক্রাইসিস মোমেন্টে আপনি যদি দাম্ভিকতা দেখান, আপনি যদি আপনার ভাববান গাম্ভীর্যতা নিয়ে আপনি যদি এই যে সমস্ত ক্রাইসিস মোমেন্ট মিট করতে চান, প্রবলেম হবে, প্রবলেম হচ্ছে। তাই আপনি দেখেন, এটা আজকের ঘটনা না তো, ইটস বিন অলমোস্ট 1 মান্থ বিফোর গেছে। 1 মাস আগেই যুদ্ধ শুরু হওয়ার জাস্ট ইমিডিয়েট পর আপনি নিশ্চয়ই মনে থাকবে জ্বালানি মন্ত্রী কিন্তু হুট করে এসে সংসদে বললেন কোনো ধরনের সংকট নেই। অথচ ওই দিনও প্রত্যেকটা পাম্পের বাইরে, কিছু কিছু পাম্প তো বন্ধ হয়েছে এবং ম্যাক্সিমাম পাম্পের বাইরে আজ অবধি, ওই দিন তো ছিলই, কিলোমিটার পর কিলোমিটার কিন্তু জ্যাম। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোথাও না কোথাও সরকার এটাকে অ্যাড্রেস করতে ব্যর্থ হচ্ছে। আইদার ডিপো থেকে যারা তেল সরবরাহ করছে তাদেরকে তারা কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে, অর পাম্পের মালিক যারা তেল ডিস্ট্রিবিউটার তাদেরকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে। কারণ মানে আপনি যখন বলবেন তেলের সংকট নাই, এটা রিফ্লেকশন তো আমার সোসাইটিতে দেখতে পারতে হবে আমাকে। ধরেন আমি খুব সাধারণ জনগণ, আমি ধরেন আজকে বিএনপিকে কোনো সমালোচনা করতে বসি নাই। এখন ধরেন আমি আজকে সারা দিন দেখে আসলাম এমন কোনো পাম্প নাই, যেমন আমি 12 নাম্বার, দ্যাট মিনস 14 নাম্বারের পাম্পের লাইন এসে 10 নাম্বারে ঠেকছে। মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট? এখন আমি এটা আজকেই দেখে আসলাম, কিন্তু আমি ধরেন সংসদে অধিবেশনে শুনলাম যে তেলের সংকট নাই। আচ্ছা, আমি তো দুইটা দৃশ্য মিলাতে পারি না। আমি একটু শেষ করি, মানে মৌলিক প্রসঙ্গটা শেষ করি। কাজে এই ধরনের ক্রাইসিসে, যেই ক্রাইসিসটা আপনি ডেকে আনেন নাই, আপনার হাতে তৈরি ক্রাইসিস না, এবং সরকার গঠন হয়েছে জাস্ট ইমিডিয়েট 10 to 12 ডেজের মধ্যে এই ধরনের প্রবলেম তৈরি হয়ে গেছে। কাজে এই ব্যাপারটা এইভাবে দোষ দেওয়ার সুযোগ নেই। দেখেন, আমি খুব ট্রান্সপারেন্ট রাজনীতিটা করতে চাই, খালি দোষারোপের রাজনীতিটা তো আমাদের করলে চলবে না। 12 দিনের একটা সরকার স্বাভাবিকভাবে তার প্রকিউরমেন্ট প্রসেসই শুরু হয়নি তখন। এখন প্রবলেমটা কি হলো? প্রবলেমটা হলো আপনি এই ন্যাশনাল ক্রাইসিসটাকে অ্যাড্রেস করতে পারলেন না রাইটলি। আরেকটা কাজ আপনি করতে পারেন, যেটা বললাম, জনগণকে কনফিডেন্স না, জনগণকে ক্ল্যারিটি দেওয়া। আচ্ছা, জনগণ এই জায়গাটা আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে সরকার তো জানে, আমি যেমন জানি, সরকারও জানে যে এই দেশে কিভাবে প্যানিক অ্যাটাক হয়। যেমন মোশাররফ ঠাকুর বলছিলেন যে একজন কাজের বুয়া, তিনিও বলেছেন 4 লিটার সে মজুত করেছে। যদি 10 লাখ মানুষ মজুত করতে শুরু করে এইভাবে, তাহলে 4 লিটার করে কোথায় যায়? একদম। তো এই জায়গাটায় সরকার আশ্বস্ত করতে চেয়েছে যে জনগণকে যদি বলি কোনো ক্রাইসিস নাই, তাহলে অন্তত প্যানিক হয়ে কেউ মজুত করবে না। ইন দ্য মিন টাইম সরকার চেষ্টা করে হয়তো বাকিটা করবে, হয়তো সরকারের এরকম চিন্তা। কিন্তু আমরা কি দেখলাম, একই সময়ে বিরোধী দল কিন্তু সংসদে এবং যেখানে যা প্রোগ্রামে বলতে শুরু করলো যে তেল সরকার বলছেন আছে, কিন্তু তেল কোথাও নেই। এইটা কি আরো প্যানিক ছড়ায় কিনা? আমার সেকেন্ড পয়েন্টটা এটাই ছিল, আমি এটাই আপনাকে বলতাম। আচ্ছা, আপনি যেহেতু প্রশ্নটা করে ফেলছেন, আমি এটাকে বলি। প্রথম পয়েন্ট কি বলেছি? জনগণকে কনফিডেন্সে নেওয়া। আমি মোট 3টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্টটা এটা। দ্বিতীয় পয়েন্ট আপনি যেটাকে অ্যাড্রেস করেছেন, দেখেন এখানেও একটা মজার পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে আপনার পার্লামেন্টে যে বিরোধী দল আছে, এই বিরোধী দলটা মানে এমন কোন বিরোধী দল না যে উটের মতন করে মাথা গুজে বসে থাকে। আচ্ছা, সে কিন্তু আন্ডারস্ট্যান্ড করে। আপনি দেখবেন জুলাই সনদের যে এই যে এত ক্রাইসিস, এই এত ক্রাইসিসের মধ্যেও গতকালকে আপনি ডেইলি স্টার খুলে দেখেন, সেখানে একটা ইন্টারভিউ নাহিদ ইসলাম দিয়েছে। সে বলেছে যে আলোচনার ভিত্তিতে এই প্রবলেমটা এখনো সর্ট আউট হওয়া সম্ভব। আমরা যদি সবাই এক জায়গায় বসতে পারি, আমরা যদি নিজেদের মধ্যে কথা বলতে পারি, কারণ সংসদে যারা আছে এরা প্রত্যেকেই তো এই বিগত 16-17 বছরের ভিকটিম। এখানে প্রত্যেকের গায়ে কিন্তু ক্ষত চিহ্ন আছে, প্রত্যেকের গায়ে কিন্তু দাগ আছে, প্রত্যেকের গায়ে কিন্তু ওই মাইরের চিহ্ন এখনো কিন্তু রয়ে গেছে। কাজেই কেউ তো মানে রং রোডে হাঁটতে চাবে না। কাজেই দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমাকে একটু স্মরণ করায় কি দিতে পারেন যে এই ধরনের ক্রাইসিস মোমেন্টে কি হয় আইডিয়ালি। পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, আমি তো নতুন করে থিওরি দিলে হবে না। অন্যান্য দেশের দিকে তাকান, যে সমস্ত জায়গায় এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে, তারা একেবারে অল আউট যত পার্টি আছে সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তারা সবার সাথে বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি দেখেন তারেক রহমান, তিনি কিন্তু চাইলেই শফিক সাহেবের বাসায় যেভাবে করে তিনি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটের পর গেলেন, তিনি কিন্তু নাহিদ ইসলাম, শফিক সাহেব থেকে শুরু করে আরো যারা পার্টি, যারা বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, তাদেরকে নিয়ে তারা বসতে পারে, বসে তাদের কাছ থেকেও সহযোগিতা চাইতে পারে। সহযোগিতা সরকার হইলেই যে সহযোগিতা চাওয়া যাবে না,
এই চিন্তা থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। দেখেন, জনগণের কাছে নত হওয়ার প্রবণতা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা সবসময় জনগণকে ভয়ভীতি দিয়ে ডিল করতে চাই। তৃতীয় পয়েন্টে আসবো, এই পয়েন্ট থেকেই জনগণকে ভয়ভীতি দিয়ে ডিল করতে চাই। যেমন আমি ইমিডিয়েটলি কি করলাম অ্যাজ সরকার ইমিডিয়েটলি খেয়াল করে দেখেন, এটা তো ডেফিনেটলি তাকে করতেই হবে, যারা মজুদ করছে তাদেরকে কিন্তু তারা ধরা শুরু করছে। আপনি আমাকে একটা কোড দেখান যেখানে সংসদ থেকে আপনার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেভাবে যেই পদ্ধতিটা আমি বললাম যে রাষ্ট্রের জনগণকে কনফিডেন্সে নিয়ে আপনাকে কিন্তু হ্যান্ডস আপ করতে হবে। এই হ্যান্ডস আপের লজ্জার কিছু নাই তো ভাই, আপনি তো ডাইকেই নেন এই প্রবলেমটা, আপনি তো ডাইকেই আনেন, আপনি হ্যান্ডস আপ করেন, আপনি বলেন যে দেখেন এই ক্রাইসিস আপনারা যদি আজকে এইভাবে করে নিজের ঘরে তেল মজুত করেন, কালকে এই প্রবলেমের সাফারার আপনার কোন একজন আত্মীয় হবে, আপনার ক্লোজ ব্লাড রিলেটিভই হবে। এই সংকট তো শুধু আমার একার সংকট না, এটা জনগণের সংকট, রাষ্ট্রের সংকট, বৈশ্বিক সংকট। আপনি কি কোথাও শুনছেন এইভাবে করে কনফিডেন্স দিয়ে? রেদার আপনি এটার বিপরীতে শুনছেন তেলের কোনো সংকট নাই, আমার কাছে পর্যাপ্ত মজুদ। গতকালকে জ্বালানি সচিব বললেন আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে, সবকিছু, এভরিথিং ইজ গোয়িং রাইট। তাহলে ইফ এভরিথিং ইজ গোয়িং রাইট, এটা রিফ্লেকশন আমি সোসাইটিতে দেখতে পারতেছি না। ধরেন আমি যদি কনফিউজ নাও হই, ধরেন আমি উদার হইতে চাই, বিরোধী দলের পক্ষ থেকে আমি উদার হইতে চাই, আমি উদার হয়ে ধরেন আমি বিএনপিকে সহযোগিতা করতে চাই। সহযোগিতার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে যে আমি অযথা সমালোচনা করবো না আপাতত, কারণ আমি তো জানি সে প্রবলেমটাই কেন নেই, আমি চুপ থাকলাম। কিন্তু যেই ভদ্রলোক রাস্তায় 4 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে, সে তো ওই লাইনে দাঁড়াই কিন্তু ইউটিউবে এসে শুনতেছে জ্বালানি মন্ত্রী বলতেছে যে রাষ্ট্রে কোনো তেলের সংকট নাই। তাহলে 4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পর সে যখন ওই লাইনে দাঁড়ায় ইউটিউবে বসে শুনে যে রাষ্ট্রে জ্বালানি কোনো সংকট নাই, তার অবস্থাটা কি দাঁড়ায় একটু চিন্তা করে দেখেন। কাজেই দেখেন, বিরোধী দলের প্রধান তিনি যে কথাটা বলছেন, সব তেল কিন্তু আসলে সংসদে। আপনি খেয়াল করে দেখেন, এখনো সংসদে সরকার দলীয় লোকজন যখন আলোচনা করতে দাঁড়ায়, 3 মিনিট তাকে সময় দেওয়া হলে 1.5 মিনিট তিনি আগে প্রশংসা করে। একটা সময় আমরা দেখতাম যে এই ধরনের প্রশংসা একেবারে পঞ্চমুখ হতো। এই ধরনের প্রশংসা কিন্তু ফ্যাসিজমের দিকে হাসিনাকে নিয়ে গেছে। তারেক রহমান, আই বিলিভ যে এটা তিনি আন্ডারস্ট্যান্ড করেন অ্যাজ বিং দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এরকম একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে প্রাইম মিনিস্টার হওয়া ব্যক্তি কিন্তু তিনি। এবং যেই প্রসেসের, যেই 16 বছরের অকল্পনীয় নির্যাতনের মধ্যে দিয়ে আজকে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছি, ভাই তেল সংসদে কমাইয়া রাষ্ট্রের মানুষকে একটু ফোকাস করেন, মানুষের কথাটা একটু বলেন। আপনি দেখেন, জ্বালানি মন্ত্রী যদি দাঁড়ায় আজকে একটা দিন, আমি কিন্তু শুভাকাঙ্ক্ষী হয়েই বলতেছি, ধরেন আপনি চিত্রটা একটু কল্পনা করে দেখেন যে জ্বালানি মন্ত্রী একদিন সংসদে দাঁড়ায়া জনগণের এই প্রবলেমটাকে অ্যাড্রেস করে তিনি একদিন সরি ফিল করছেন। পুরো আপনি একটু নিজে চিন্তা করবেন না, এখানে মোশাররফ ঠাকুর ভাই আছেন, আমি নিশ্চিত রূপে বলতে পারি উনি আমার সাথে দ্বিমত করবেন না। উনি যেদিন সরি বলতেন, উনি যেদিন দুঃখ প্রকাশ করতেন যে দেখেন আপনাদের কষ্ট হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি পার্লামেন্টে বসে, আমরা খুব শান্তিতে নাই, আমাদেরও তো অন্তর ফাইটা যায় রে ভাই, আপনাদের ভোটে আমরা নির্বাচিত, আপনাদেরকে আমরা আপনাদের জ্বালানি সাপ্লাই দিতে পারতেছি না। এই কথাটা যেই দিন উনি বলতেন, যেই মুহূর্তে উনি বলতেন, ওই দিন থেকে উনি আগামী 4 থেকে 5 দিন, সমালোচনা দূরে থাক, সাধারণ মানুষ তাকে মাথার মুকুট বানায় রাখতো। জি, কিন্তু এর বিপরীতে আপনি অবস্থান নেওয়ার কারণে আপনি এখন মারাত্মক লেভেলের ব্যাশিংয়ের শিকার হচ্ছেন। জনগণ জানে এটা বৈশ্বিক সংকট, কিন্তু জনগণ এই যে আপনি সচেতনতা করতেছেন, বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, মানুষ আপনাকে এখন ক্রিটিসাইজ করতেছেন, খুব বাজে ভাষায় ক্রিটিসাইজ করতেছেন। ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, 2 মাস পার করেছে বিএনপি সরকার এবং আজকে একটি প্রকাশ করেছে যে 60 দিনে 60টি পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, সফল পদক্ষেপ। অনেকগুলো আমরা জানি, অনেকগুলো কার্ড চালু করেছে। এরপর বলা হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা, যদিও আমরা গণমাধ্যমে দেখছি অধিকাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সরকারের পক্ষ থেকেও গ্যাসের দাম, এলপি গ্যাসের দাম বাড়িয়েছে 29%, বিদ্যুতের দাম বাড়ানোর আলোচনা পর্যায়ে রয়েছে। এই জায়গাগুলো করে বলতেন যে 60টি সফল পদক্ষেপ তো পেলাম, আপনার কাছে কি মনে হয় আরো কিছু? দেখুন, আমি এই কথাটা আপনার বিষয়ে আসার আগে আমি তাসসিন রিয়াজের কথার সাথে একটা কথা মনে করিয়ে দিই। সেটা হলো আরও বছরখানেক আগে বা হাসিনা যাওয়ার পরপর বা হাসিনা যাওয়ার পরপর যে তারেক রহমান একটা অনুষ্ঠানে নিষেধ করে দিয়েছিলেন তার নামে কোনো প্রশংসা সূচক যে এই যে দেশনায়ক, আগামী রাষ্ট্রনায়ক, 3 মিনিটের প্রশংসা আর কি, এইগুলি বন্ধ করতে উনি ওপেন, এটা পত্রিকায় নিউজ হয়েছিল যে উনি বলেছেন যে আমি দেশের জন্য এখনো কিছু করি নাই যেটার জন্য আমাকে দেশের নায়ক বলতে হবে। আমি এখনো এইরকম কোনো নায়ক কিছুতে কোনো কাজ করতে পারি নাই, কাজের সুযোগও হয় নাই যে আমাকে আগামী রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক এই দিকগুলো বলতে হবে।
উনি সতর্ক করে দিয়েছিলেন। আমি মনে করি যারা পার্লামেন্টে যদি এই তেলের অধিক আবির্ভাব হয়ে থাকে, তেলের খনি নতুন নতুন গজিয়ে থাকে, তাহলে এই মুখগুলি বন্ধ করে দিন এবং কাজের কথা বলুন সবাই। না, ভাই আমি একটু আপনার সঙ্গে মূল যুক্ত করি। কাজের কথা বলুন, মূল কাজের কথা। প্রধানমন্ত্রীকে আসলে সত্য পরামর্শ যেটা আছে এটা বলুন, কাজের কথা বলুন, আপনার এলাকার সমস্যার কথা বলুন, সমাজের সম্বন্ধে আপনি কি চিন্তা করেন, এই পরিবর্তনের জন্য, ট্রানজিশনের জন্য কি দরকার, সমাজের উত্তরণের জন্য কি দরকার, আপনার মাথায় কি আসছে ওটা বলুন। আমি- কিন্তু কবিতা শোনাচ্ছে, কবিতা তো শোনানো শুরু হয়ে আমি গেছে মনে কিন্তু। করি যে এইটা নজর দেওয়া উচিত। আমি এটার সাথে একমত। 2 নম্বর হচ্ছে 60 ডেজের মধ্যে আপনি দেখবেন যে ফ্যামিলি কার্ড উনি পাইলট প্রজেক্ট, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী এটা ইন্ট্রোডিউস করেছেন, ক্রীড়াবিদদের ভাতা প্রদান এবং কার্ড দিয়ে বলেছেন যে আপনারা কোনো রাজনৈতিক দলে, এমনকি আমার দলেও না, কোনো রাজনৈতিক দলে আপনারা যোগ দিবেন না। যে সাকিব আল হাসানকে নিয়ে যে ঘটনাটি হলো, উনি তো শরীয়তে হাসিনার এই আমির নির্বাচনে গিয়েছেন, তো মানুষের মেমোরি থেকে এটা যাবে কিভাবে? ঠাকুর ভাই, যদি বলি তাহলে খেলোয়াড় তামিম ইকবাল কিভাবে সভাপতি হলেন? এটা কি তামিম কোনো ইকবাল তো আর বিএনপিতে যোগ দেন নাই। না, তামিম ইকবাল কি বিএনপিতে যোগ দিয়েছেন? আচ্ছা, যোগ দেওয়া না, ছাড়াই পুরস্কার না, বা না, এরকম কিছু? না, আচ্ছা। তামিম ইকবাল তো বিএনপিতে যোগ দেন নাই। তামিম ইকবালের সাথে দেখবেন শেখ হাসিনার ছবি আছে। তারপর ধরুন খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি। আপনার এখানে আমি বলেছি যে কিভাবে 5 বছরে 45 লক্ষ বৃক্ষরোপণ করা যায়। আমাদের বাচ্চাদের যদি অ্যাসাইনমেন্ট করে দিই, আমাদের 3 কোটি বাচ্চা আছে এই স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, তো এইখানে যদি আমরা এটা করি তাইলে আমরা প্রায় 45 কোটি গাছ রোপণ সম্ভব। কিন্তু এইগুলো মেনটেনেন্স হবে কিভাবে, এটার জন্য সরকারের একটা পদ্ধতি বের করা উদ্যোগ উচিত। নেওয়া দরকার। নাম্বার 2 হচ্ছে দেখেন যে আপনি আমরা অফলাইনে যখন ছিলাম তখন আমরা বললাম যে 35 মেগাওয়াট ন্যাশনাল গ্রিডে যোগ হয়েছে, বিল নিষ্পত্তি করার ক্ষেত্রে আন্তরিকতা দেখিয়েছেন, এবং যে বিলগুলি নিষ্পত্তি হয় নাই সেই বিলগুলি সম্বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যে বলছেন এগুলাকে আরও কিভাবে মডিফাই করে পজিটিভলি মডিফাই করে কিভাবে উপস্থাপন করা যায়। প্রধানমন্ত্রী হিসাবে তিনি যানজটের জন্য প্রটোকল গ্রহণ করছেন না, প্রাপ্য প্রটোকলকে তিনি নিচ্ছেন না। তো এই দিকগুলোকে পজিটিভ দেখলে, তারপরেও আপনি যেটা বললেন যে একমাত্র তেলের নতুন নতুন খনি পাওয়া যাচ্ছে পার্লামেন্টে, এটা আমার মনে হয় প্রধানমন্ত্রীর নজরে আসলেই এটা এই খনির খবর আপাতত পরিবেশন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো সবচেয়ে এই অবস্থায় সরকারের সামনে যে চ্যালেঞ্জ আর কি, একটা হচ্ছে 3টা বড় চ্যালেঞ্জ, যেটা হাসিনার সময় শুরু হয়েছিল এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও বেড়েছে। আপনার মনে আছে শেখ হাসিনার শেষের দিকে 21 পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ মইনুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তিনি শেখ হাসিনাকে বলেছিলেন যে আপনার অর্থনীতিতে বেকারত্ব বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, আপনার এই উন্নয়ন দিয়ে কী হবে? যেখানে এই 3টা অসুখ আছে, এই 3টা অসুখের মধ্যে আপনি দেখবেন গত ডিসেম্বর পর্যন্ত আমাদের ডক্টর ইউনূসের গভর্নমেন্টে 1 বছর 4 মাসে প্রায় 30 লক্ষ লোক নতুন করে দরিদ্র হয়েছে, 18 লক্ষ লোক চাকুরি হারিয়েছে, তার মধ্যে 17 লক্ষ নারী। 18 লক্ষ লোক চাকরি হারিয়েছে ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ। তো সেইখানে 17 লক্ষ হচ্ছে নারী। তো এই যে বিষয়টা, যেটা আমি আপনি বলছি, তারেক রহমান এসেই তো 11 দিনের মাথায় তিনি যুদ্ধ পেয়েছেন, এবং বাকি যে তার সামনে যে বিষয় চ্যালেঞ্জগুলি আছে এইগুলোকে মোকাবেলা করার জন্য তারপরে তিনি মনে করছেন, আমরা সবসময় বলতাম যে দেখুন যে আপনি নির্বাচনী ইস্তেহার তৈরি করার সময় খুব সতর্ক থাকবেন। কেন সতর্ক থাকতে হবে? কারণ পৃথিবীর বা আমাদের এই অঞ্চলে সবচেয়ে অবহেলিত দলিলের নাম হচ্ছে নির্বাচনী ইস্তেহার। তো এই জন্য তিনি নির্বাচনী ইস্তেহারে যেগুলো দেওয়া ছিল, ফ্যামিলি কার্ড, উনি পাইলটিং শুরু করছেন, ক্রীড়াবিদদের পাইলটিং শুরু করছেন, খাল খনন, বৃক্ষরোপণ প্রি পাইলটিং হচ্ছে। তারপরে এই যেগুলি আছে ইমাম মুয়াজ্জিনদের, এই দাবিগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে যাওয়া যায়, যে আমরা এইগুলি আমাদের প্রতিশ্রুতি ছিল, আমরা বাস্তবায়ন করতে চাই, নতুন কি পথ আছে, সহজ পথ আছে, আপনারা আমাদেরকে হেল্প করুন। আর এই যে ব্যয় সাপেক্ষ সামাজিক বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী, এই কাজগুলি তো ব্যয় সাপেক্ষ, এগুলো তো নতুন করে গভর্নমেন্টকে টাকা দেবে না। গভর্নমেন্টকে টাকা দেবে কিভাবে? যেমন হেলথ
হেলথ কার্ড গভর্নমেন্টকে টাকা পরোক্ষভাবে টাকা দেয়। যখন একজন শ্রমিক যখন স্বাস্থ্যগত কারণে উৎপাদনে যেতে পারে না, সে তাকে যখন দ্রুত চিকিৎসা দিয়ে তাকে উৎপাদনের মাঠে পাঠানোর মতো উপযোগী করে তোলা হয়, তখন নেশন পরোক্ষভাবে সে তার কাছ থেকে অনেক কিছু পায়। তো এই জিনিসগুলি আমি আপনাকে বলছি যে তারেক রহমানের গভর্নমেন্ট এইগুলো সতর্ক আছেন, এই জন্য উনি হেলথ কার্ডও শুরু করবেন, কৃষক কার্ড শুরু করলেন অলরেডি, প্রি পাইলটিং। তো আমি মনে করি আমার কৃষকের কৃষিকে যদি গুরুত্ব দেওয়া হয়, আমার শ্রমিক এবং প্রান্তিক মানুষের হেলথকে যদি গুরুত্ব দেওয়া হয়, শিক্ষা সম্পর্কে আমি আপনাকে বলি, শিক্ষা সম্পর্কে আমি মনে করি আলোচনায় আমাদের সবারই যদি কোনো আমাদের প্রস্তাবনা থাকে আমরা এইভাবে দিতে পারি, তাকসির নিজেও দিতে পারি যে একজন। আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় যেমন বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, এবং বড় একটি ঘটনা ঘটেছে টিকা নিয়ে, যেটার কারণে আজকে বিবিসি বাংলা একটি নিউজ করেছে 11টি রোগের প্রাদুর্ভাব বেড়েছে এই টিকা না দেওয়ার কারণে। হামে তো 2 শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। এই কারণে মানে আমরা কিন্তু দেখছি না যে সরকার বা বিরোধী দল এই অন্তর্বর্তী সরকারের কোনো সমালোচনা করছেন বা এর কি কোনো আইনি প্রসিডিউর আছে কিনা। আজকে অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচারের আওতায় আনা উচিত। আপনি কি মনে করেন? আমি আনু মোহাম্মদ স্যারের সাথে একমত টোটালি। উনি 12 তারিখে নির্বাচন হচ্ছে, 9 তারিখে কেন এরকম একটা এমইউ সই করবেন? এটা তো ওনার দরকার ছিল না। উনি খুব ইজি এটা পলিটিশিয়ান হলে এড়াতে পারতেন যে আমার 3 দিন পরে গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট এসে করবে, যেই ইলেক্টেড হয়। তো এইগুলি তো আছে, এগুলো রাজনীতিবিদ না হওয়ার কারণে এই রাজনীতিবিদ আমি আপনাকে বলি। কিন্তু আরো যেগুলো বললাম এইগুলা মানে যদি অপরাধ হয়ে থাকে তাহলে সরকার কেন কোনো বন্দরগুলি দেওয়ার কাজ করেছে, 13 দিনে বন্দর দিয়েছে সরকার। এই জায়গাটা তারপরে করিডোর দেওয়ার জন্য সকল প্রস্তাবনা ছিল, করিডোরের বিষয়টা আমরা জানি না এখনো। তারপর উনি অনেক এমইউ করেছেন, যেটা বলছেন যে এনডিএ, নন ডিসক্লোজিং ক্লোজার এগ্রিমেন্ট, তো এইগুলো তো পারেন না। এবং আমি মনে করি যে আনু মোহাম্মদ স্যার আজকে অনেকদিন পরে বললেন, এটা আরও আগে বললে দেশের জন্য ভালো হতো। এবং ডক্টর ইউনূসকে আমার মনে হয় যে গভর্নমেন্ট যেন মনে না হয়, কার কাছে যেন মনে না হয় যে ডক্টর ইউনূসের উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে, এইরকম মনে না যেন হয়। প্রতিহিংসার শিকার হচ্ছেন ডক্টর ইউনূস, এটা যেন মনে না হয়। না করে সবার সাথে জাতীয় ঐক্যের ভিত্তিতে ডক্টর ইউনূসকে এগুলি বিচার না হোক, অন্তত প্রশ্নের মুখোমুখি তো করা যায়। আচ্ছা, ডক্টর ইউনূসকে যেমন আমি মনে করি যে 2টা আন্তর্জাতিক 2টা ন্যাশনাল মিডিয়াকে দেওয়া হলে যে ওনাকে তারা ইন্টারভিউ করবেন, আপনি এগুলা কেন করলেন? আমাদের তো জানা দরকার। আচ্ছা, জি ধন্যবাদ, ভালো কিছু পরামর্শ দিয়েছেন। তাহসিন রিয়াজ, অন্তর্বর্তীকালীন সরকারের যে আলোচনাটা এলো, এক্ষেত্রে আমরা সরকার দল বিরোধী দল উভয় পক্ষকেই নীরব ভূমিকাই দেখছি পালন করছে। আপনার কি মনে হয়? দেখেন, এখানে আমার কাছে মনে হয় যে প্রথমত কিছু মিস ইনফরমেশন আছে। মিস ইনফরমেশনটা হচ্ছে মানে ওই যে এমওইউ গুলো হয়েছে ওই সময়টাতে, আমি আপনাকে খুব সরল একটা প্রশ্ন করি, সেই এমওইউ গুলো করছে কে, কার আন্ডারে হয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে, পররাষ্ট্র উপদেষ্টার পররাষ্ট্র না, জি জি, পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে কি পোস্টে আছে? পররাষ্ট্র উপদেষ্টা এখন কোন পোস্টে নাই। তৌহিদ, এখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন। আমি তো শেষ করি। আপনি যার কথা বলছেন তিনি ছিলেন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টার আন্ডারে হইছে। আই চ্যালেঞ্জ ইউ, আপনি জাস্ট গো এন্ড ডিগ ডাউন। আমি আপনার রেফারেন্স করে দেই। আচ্ছা, আমি তো চ্যালেঞ্জ করলাম, আপনি এটা ফাইন্ড আউট করেন। আপনি আগে নিজে ক্লিয়ার হন, পররাষ্ট্র উপদেষ্টা নাকি নিরাপত্তা উপদেষ্টা? নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের কথা বলছেন। পররাষ্ট্র সচিব এবার বলেন। দেখেন, তাহলে হইছে এটা কার আন্ডারে, কার তত্ত্বাবধানে হইছে? পররাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টার আন্ডারে হইছে, মানে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রী এই সরকার ক্ষমতায় আসার পর, এই সরকারের মন্ত্রী হওয়ার পর এই প্রসঙ্গে তিনি একটা খুবই মানে সিগনিফিক্যান্ট একটা কমেন্ট করছেন যে বিএনপি এবং জামাত উভয় দল জানতো। সিম্পল, হ্যাঁ, সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু আচ্ছা, এখন আমি আপনাকে বলি, জানতো মানে কি? উনি এটা কিন্তু শুধু জানতো বলেন নাই, এটা ক্ল্যারিটি আছে, তাদের অনুমতি নিয়ে করা হয়েছে। হ্যাঁ, তাহলে অনুমতি নিয়ে করা হয়েছে। তাহলে অনুমতি নিয়ে যদি করা হয়ে থাকে, যদি এটা দোষের কাজ হয়ে থাকে, তাহলে সমান দোষে
রাজনৈতিক দলগুলো রয়েছে। আচ্ছা, তাহলে সমান দোষে যদি রাজনৈতিক দলগুলো হয়ে থাকে, এটার ক্ল্যারিটি যদি মানে আপনার বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী যদি এখন দিয়ে থাকেন, এবং ওই সময় এই এগ্রিমেন্টের যদি অন্যতম নৈপথ্যের নায়ক যদি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যদি হয়ে থাকেন, তাহলে শাস্তি যদি পেতে হয় তাহলে কাকে পেতে হবে? আচ্ছা, আপনি ওই সময়কার মানে 18-র যে মানে 24-এর যে গণঅভ্যুত্থানের জন্য আইনমন্ত্রীকে দায়ী করেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন না কেন? তার নিজস্ব ডিপার্টমেন্টাল ইস্যুর কারণে সাবেক প্রধানমন্ত্রীকেও দায়ী করেন না, হুকুমের আসামি হিসেবে দায়ী করেন। কাজেই দেখেন, আমার কাছে মনে হয় যে দিজ আর সেটেল ইস্যু। আচ্ছা, এখন এই জিনিসগুলোকে আপনি আনসেটেল করবেন কিনা, এটা ইটস ইওর ডিসিশন। টিকা না দেওয়া, আমি অন্যান্য যে অপরাধ, বাকি সবগুলো নিয়ে আলাপ করছি। না, সময় ওই কারণে একটু সময় তো আমি আর সংক্ষেপ করে রাখি নাই, সময় থাকলে তো দীর্ঘ আলোচনা করা যায়। কাজেই দেখেন, এবং বর্তমান যিনি পররাষ্ট্র মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী, এই মন্ত্রীর ব্যাপারে কিন্তু আমাদের সবসময় এই কমেন্ট আমরা বরাবরের মতনই করেছি। দেখেন, এই মন্ত্রী ওই সময় তার যে রোল প্লেইং গুলো আপনি যদি দেখেন, তারেক রহমানের সাথে লন্ডনের যে বৈঠকটা, এই বৈঠকেরও ইনফ্যাক্ট অন্যতম কিন্তু কারিগর এই মন্ত্রী। এবং ওই সময়ে যতগুলো এনডিএ, শুধু এটা না, এর বাইরেও যদি কিছু হয়ে থাকে, এটা নৈপথ্যের জায়গায় তিনি ছিলেন। আজকে করিডোরের ইস্যুগুলো এসছে, করিডোরের মন্তব্যকার আমাকে বলেন, করিডোর প্রসঙ্গে মন্তব্যকার, তার মন্তব্য। এবং তিনি আজকে দেখেন, একটা ক্যাবিনেটকে আপনি যদি মানে এটার অর্গানোগ্রামের যদি ইয়াতে দেখেন, মানে প্রোটোকল অর্গানোগ্রামটা যদি আপনি দেখেন, এটা ভাই আরো ভালো বলতে পারবেন ইজিলি। সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, এটা কিন্তু ভাই চারটেখানি কথা না। সে কিন্তু, সরি মানে আমি অন্যভাবে বলতে চাই না, বাট সে কিন্তু মানে মানে এমন কোনো মন্ত্রণালয় না যে মন্ত্রণালয় হচ্ছে জাস্ট লোকাল ইস্যু ডিল করে, সে কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু ডিল করে। এবং প্রধানমন্ত্রীর মানে সবচেয়ে মানে প্রধানমন্ত্রীকে সবচেয়ে সাপ্লিমেন্ট করে সেরকম একটা মন্ত্রণালয়ে তিনি আছেন ভাই। এখন আমি জানি না আপনি কাকে দোষ দিচ্ছেন, কাকে কি করতেছেন। কাজেই ইভেন আমি আরেকটা প্রসঙ্গ আপনাকে বলি, দেখেন আমরা ওই সরকারের বিভিন্ন রকম আলোচনা আমরা করি, বিভিন্ন রকম সমালোচনা আমরা করি, আমার কোনো প্রবলেম নাই। ওই সরকার আমার যতটুকু, ওই সরকার মোশাররফ ঠাকুর বাড়ি ততটুকু, তার ডিজাউন করার সুযোগ নাই। আচ্ছা, সুযোগ নাই। তিনি যদি এখন পলিটিক্যাল কারণে ডিজাউন করেনও, আলটিমেটলি তার ডিজাউন করার সুযোগ নাই। এখন দেখেন, ওই সময়কার মন্ত্রী পরিষদ সচিব কে ছিলেন, উপদেষ্টা পরিষদ সচিব কে ছিলেন বলেন? এখন তিনি বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব। না জায়গা আছে, মন্ত্রী পরিষদ সচিব, এবং এরকম অসংখ্য সচিব, তারা তো এখন অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী, মানে থ্যাঙ্কস ফর ইওর সাপ্লিমেন্টস। কাজেই দেখেন, আমার কাছে মনে হয় যে এই প্রসঙ্গ, যেমন আরেকটা প্রসঙ্গ এসছে, সেটা হচ্ছে 30 লক্ষ লোক এই দারিদ্রতার শিকার হয়েছে। এটা যেই পত্রিকায় এই নিউজটা করেছিল, সেই পত্রিকার ডেটার সোর্স আমি চ্যালেঞ্জ করে গেলাম, লম্বা ডিসকাশন আসবে, ডেটার সোর্স এবং তারা যেখান থেকে ডেটা এটাকে মানে সাইটেশন করছে, এই সাইটেশন প্রসেস ভুল। আচ্ছা, এবং এটারও কিন্তু ক্ল্যারিটি ডিবাং করে পরবর্তী সময় কিন্তু এসছে। এবং তারা যেই সময়কাল ধরেই পুরো প্রক্রিয়াটাকে দেখাইছেন, 30 লক্ষ লোকের চাকরিহীন হয়ে যাওয়া, যে প্রক্রিয়াটা যে সময়টাকে ধরে দেখাইছেন, ওই দরিদ্র হয়ে যাওয়া, ওই প্রক্রিয়ার সময় ইউনূস সাহেব পারি করেন নাই। আচ্ছা, ইউনূস সাহেব সময় পারি করেন নাই। যেমন আমি আপনাকে একটা খুব মানে ফ্যালাসিপূর্ণ কথা বলি, ধরেন আমি গত পরশুদিন প্রথম আলোতে রিপোর্ট হয়েছে অলমোস্ট মানে 100+ হচ্ছে বিগত 3 মাসে 100+ মানে বিচারহীন হত্যাকাণ্ড হয়েছে। এখন আমি যদি এটা বিএনপির উপর চাপাই, 3 মাস শব্দটাকে মানে হাইড করে, অমিট করে, তাহলে এই জিনিসটা তাদের উপর জুলুম করা হইলো না? তাদের উপর জুলুম করা হইলো তো। কাজেই দেখেন, এই কমেন্টটাও আমার কাছে মনে হয় যে এটা সোর্সড কোনো কমেন্ট না। সেম গোজ টু আদার ইস্যুস। হামের ইস্যুতে আমি জানি না, এই ব্যাপার নিয়ে আমারও দ্বিমত আছে, আমরাও এটার প্রতিবাদ জানাইছি। আমরা এই প্রতিবাদগুলো আজকে থেকে না, আপনি দেখবেন ওই সময়কালে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওই সময়কালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ডিফেন্ড করছি, কিন্তু প্যারালালিও আমরা কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা তাদের করছি। ব্যাক টু ব্যাক সমালোচনা আমরা করছি। যেসব জায়গায় আমাদের কাছে মনে হয়েছে তারা মানে কোন রকম অনিয়ম ডিফেন্ড করেছেন কেন, একটা বাজার চাউর আছে, আমি আপনাকে বলি ডিফেন্ড করব না কেন, আপনি আমাকে বুঝান। ডিফেন্ড আমি করব না কেন? আচ্ছা, why would I not? আপনি আমাকে একটা অ্যানসার দেন। আচ্ছা, এই সরকারটা গণঅভ্যুত্থানের সরকার কিনা? এই সরকারটা তো আপনি আমাদের ঐক্যমতের ভিত্তিতে এই সরকারটাকে আমরা, রাদার যারা ডিফেন্ড করে নাই, যারা এই সরকারকে সহযোগিতা করে নাই, তারাই তো গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করছে আমাদের কাছে মনে হয়। সবাই করবে, কিন্তু আপনারাই যখন আলাদাভাবে করেন, আমরা আলাদা, যে বাজারে যে কিংস পার্টি যে শব্দটা থাকে সেটা কিন্তু তাহলে কিংস পার্টি কি হইলো আপনি আমাকে বলেন না। এখন বর্তমান ক্যাবিনেটের দিকে তাকান আপনি। আচ্ছা, আপনি তো উত্তর আপনিই তো দিচ্ছেন, আমি তো দিচ্ছি না। আপনি বর্তমান ক্যাবিনেটের দিকে তাকান, বর্তমান মন্ত্রী পরিষদের দিকে, বর্তমান সেক্রেটারিয়েটের দিকে তাকান। এটা ভেতরে ছিল, কিন্তু দেখেন আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এরকম না, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট না ব্যাপারটা।
মানে ব্যাপারটা এরকম না যে আপনি এক পক্ষ আমি এক পক্ষ, ইটস নট দ্যাট। আমি ডিফেন্ড করছি বলে আমি কিংস পার্টি হয়ে গেলাম, তাহলে আমি এখন তাহলে কিংস পার্টির সেম তকমত। আপনি আমার উপদেষ্টা, ধরেন আমাদের উপদেষ্টা বলে এক সময় বলা হইতো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে করতে হবে, পদত্যাগ করতে হবে, মাহফুজ সাহেবকে পদত্যাগ করতে হবে। কেন পদত্যাগ করতে হবে? কারণ তাদের কোনো না কোনো ভাবে এনসিপির সাথে সম্পৃক্ততা আছে, এটা প্রুফ করা হইতো। তাইলে এখন খলিল সাহেবকে আপনি কি বলুন? খলিল সাহেব তো মানে একটা দিনও তিনি তো পদের বাইরে ছিলেন না, একটা দিনও ছিলেন না। তিনি যেদিন নির্বাচন শেষ হইলো তারপরে কোনো অবজেকশন ছিল না, শপথের 2 দিন। অবজেকশনের ম্যাটার না কিন্তু। আমি কেন অবজেকশন দেব? আমি কি জানি নাকি তিনি এইভাবে করে বসে আছেন? আচ্ছা, আপনি জানতেন? আচ্ছা, কেউ জানতো না, কেউ জানতো না, তাহলে অবজেকশন দিব কিভাবে আমি? কাজে দেখেন, এই যে দেখেন মার্কেটে এই কথাটাও তো চাউর আছে। এই কথাটা কি চাউর ছিল না যে এই লন্ডনের বৈঠকটা পরিকল্পিত? এখন আমরা যদি সবগুলোকে এইভাবে করে ফ্রেম করি, এই ফ্রেমটা কি রাইট হবে, সঠিক হবে? যেমন আপনি আমাদের এই প্রশ্নটা একটু মুশাররফ ঠাকুর সেটা বলতে পারেন, সেটা জানতে চাইতে পারেন। আমি একটু একটা ছোট্ট প্রশ্ন করছি, আমি জাস্ট একটা ব্যাপার এটা খুব জরুরি সাপ্লিমেন্ট করা। সেটা হচ্ছে যে দেখেন, এই যে উন্নয়নের অনেকগুলো আজকে আলাপ আমরা এসেছি, এই প্রত্যেকটা উন্নয়নকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা প্রথম দিন থেকে বলছি আমাদের রোল দুইটা। আমাদের রোল হচ্ছে ডেমোক্রেটিক সিচুয়েশন ডেভেলপমেন্টের জন্য আমরা ক্রিটিসিজম করব এবং রাষ্ট্রের প্রয়োজনে আমরা তাদেরকে সহযোগিতা করব। দুইটা আমরা করছি না। লাস্ট লাইনটা পড়ি, দেখেন আমরা লাস্ট লাইনটা পড়ি, দেখেন এই প্যারালালি আমাদের আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে। বিগত 22 দিনে 5 জন গ্রেফতার হয়েছে এবং সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে সমালোচনা করার জন্য। এই প্রধানমন্ত্রী কিন্তু আমাকে ছিল আমার নামে কার্টুন আঁকলে আমি তাদেরকে গ্রেফতার করব, এটা আমরা জানি। মুশাররফ ঠাকুর আপনি শেষ করেন। শোন, খলিলুর রহমান প্রথম এখানে আসলেন আমাদের রাজনৈতিক অঙ্গনে রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এবং রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ এটার পজিশন কি ডক্টর ইউনূস নির্দিষ্ট করেন নাই। এরপরে উনি হঠাৎ করে এসে কোন একটা কনফারেন্স থেকে এসে উনি হয়ে গেলেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা। খুব সুন্দর, সিঙ্গাপুর বা এরকম কোনো একটা দেশ থেকে এসে নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন। নিরাপত্তা উপদেষ্টা পোস্টটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, আর রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। হ্যাঁ, তো এখানে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখন তৌহিদ হোসেন। আমি মনে হয় আমি কথাটা ক্লিয়ার করতে পারছি। আর ডক্টর ইউনূসের সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন নাসিমুল গনি, তিনি প্রথম রাষ্ট্রপতি সচিব ছিলেন, তারপরে উনি স্বরাষ্ট্র সচিব হলেন। তো স্বরাষ্ট্র সচিব যে ইলেকশনের পরে তাকে প্রথম ওইখানে জনপ্রশাসন, এরপরে ইশানা হয়েছে ইয়াতে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। কারণ এর আগে যে শেখ আব্দুর রশিদ উনি একটা দলের উনি রুকন। তো যাই আমি আপনি বলছি যে এখন এই পুরাতন স্টোরি তো আপনি সবাই জানি আমরা, কিন্তু আমার কথাটা হচ্ছে যে যার মাধ্যমেই করে থাকেন এটা তো ডক্টর ইউনূসের নলেজের বাইরে হয় নাই। যেমন তার স্বাস্থ্য উপদেষ্টা কি বেগম জানি নূরজাহান বেগম, তিনি বলেছেন যে টিকা কিনি নাই, এটা তো আমার বুদ্ধিতে তো আর নিজের বুদ্ধিতে তো আর কিছু করি নাই, প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছিল এটার প্রয়োজন নাই। তাইলে আমার কথাটা হচ্ছে যে যারা বিগত গভর্নমেন্টে ছিলেন তাদেরকে গ্রেফতার না করে ইন্টারোগেশন না করেও তো আমি বড় দুইটা ইয়াকে বলতে পারি যে আপনারা ইন্টারভিউ করেন, দুইটা গণমাধ্যমকে বলতে পারি আপনারা ইন্টারভিউ করতে পারেন, দুইটা বড় ইন্টারন্যাশনাল ইয়াকে বলতে পারি আমরা অন্তত জানি কি জানাই। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।